কেউ একজন কনফার্ম করো। যারা আছো সবাই দেখতে পাচ্ছ তো? ও ওকে ওকে, ঠিক আছে। চলো, আজকে ক্লাসটা যেটা ছিল সেটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস আর ফান্ডামেন্টাল রাইটের একটা স্পেসিফিক পার্ট নিয়ে। তার আগে সকালবেলা আমি কিছু কথা বলছিলাম, দ্যাট ইজ অ্যাবাউট একটি ছেলের ফোন করা নিয়ে। ফোন করার উদ্দেশ্য যেটা ছিল এবং দেখা করতে আসা নিয়ে, দেখা করতে এসে পয়েন্টটা এটাই উঠে এসেছিল এরকম একটা, যে টানা পড়তে গিয়ে মোটিভেশন ধরে রাখা যাচ্ছে না। তো টানা পড়তে গিয়ে মোটিভেশন ধরে রাখা যাচ্ছে না, তার বক্তব্য কি মাঝখানে কোনো একজন গাইডেন্স যদি থাকতো বা কোথাও পরীক্ষা টরীক্ষার ব্যবস্থা যদি থাকতো তাহলে বোধহয় ভালো হতো। তো পয়েন্ট ইজ যে অনেকের ক্ষেত্রেই এটা সম্ভব হয় না, কি অনেকটা পয়সা দিয়ে একটা জায়গায় গিয়ে ভর্তি হওয়া অনেকের ক্ষেত্রে সম্ভব নয়। বাড়ির অর্থনৈতিক সমস্যা থাকতেই পারে এবং তার ব্যক্তিগত অর্থনৈতিক সমস্যা থাকতেই পারে। এবং সেক্ষেত্রে কি সে তাহলে পড়াশুনো বন্ধ করে দেবে? মানে তার কি ড্রিম দেখা উচিত নয় কি আমি পাস করতে পারবো না বিকজ আমার কাছে পয়সা নেই, আমি রাইস মানে অন্যান্য ভালো ইনস্টিটিউট যেতে পারবো না, যেগুলো চলতি অনেক আছে, রাইস মাইস জর্জ টেলিগ্রাফ ইত্যাদি ইত্যাদি। তো পয়েন্ট হচ্ছে, দেখো, পড়তে তোমাকেই হবে। তুমি যে কোনো ইনস্টিটিউটে যাও না কেন, দিনের শেষে এইটা খুবই পরিষ্কার কথা যে তুমি যদি না পড়াশুনো করো, কোনো ইনস্টিটিউটের বাবার ক্ষমতা নেই তোমাকে পাস করিয়ে দেবে। তো এখানে মোটিভেশন ধরে রাখার যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে ইনস্টিটিউটে গেলে যে তুমি প্রচুর মোটিভেশন পেয়ে যাবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, এটা কিন্তু আদৌ হবে না। একটা ইনস্টিটিউটে গেলে তাদের মূল ভূমিকা যেটা থাকে, তা কিছু শিক্ষক যারা থাকেন তারা এসে তোমাদেরকে একটা পয়েন্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন বা একটা সাবজেক্ট ধরে ধরে এগিয়ে নিয়ে চলে যান। কিন্তু কখনোই পসিবল নয় তিনি ক্লাসে বসে আধ ঘন্টা তোমাকে মোটিভেশনের উপরে লেকচার দেবেন। কেননা তুমি সেখানে পয়সা দিয়ে পড়তে গেছো, তারা সেখানে মাইনে পেয়ে চাকরি করে। তো সো ইট ইজ নেভার নেভার পসিবল। ইভেন ইন্ডিভিজুয়ালি তুমি যদি কারোর সাথে দেখা করতে যাও, দিস উইল নেভার হ্যাপেন কি তোমাকে তারা মানে মেন্টালি একটা ব্লকেজ থেকে সবসময় বার করে নিয়ে আসতে পারবেন। দিস ইজ কমপ্লিটলি ডিপেন্ডস অন হাউ ইউ উইল অ্যাকচুয়ালি কনকার দিস থিং, ইউ উইল অ্যাকচুয়ালি প্রসিড টু সলভ দিস প্রবলেম। প্রথম কথা, এই ধরনের সমস্যার সমাধান করবার প্রাইমারি দায়িত্ব এটা কিন্তু তোমার। তুমি যখন পড়াশুনো করতে যাচ্ছ তখন একটা সমস্যা সলভ করবার প্রাইমারি দায়িত্বটা তোমার হয়। তাহলে সেই পড়াশুনো করতে গিয়ে মিনহোয়াইল তুমি যে প্রবলেমগুলো ফেস করছো, সেই প্রবলেমগুলো সমাধান করার দায়িত্বও কিন্তু তোমার। এবারে কোনো একজন ভদ্রলোকের কাছে গেলে, তার কাছে যাওয়ার পরে সে তোমাকে বললো যে এই করো, এই রকম করলে বিষয়টা ভালো হয়। তো দেখা গেল তুমি কমপ্লিটলি তার উপর ভরসা করে এগিয়ে চলে গেলে খানিকটা। তো কোনো গ্যারেন্টি নাই, যেহেতু তার বলা বক্তব্যর উপরে তুমি কমপ্লিটলি ভরসা করে বসে আছো, তোমার নিজের সিদ্ধান্ত নিয়ে তুমি অনেক সময় হচ্ছে কি তুমি নিজের সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলছো না, জাস্ট বিকজ তুমি ভরসা করে এগিয়ে চলতে পারলে তোমার সুবিধা হয়। কেউ যদি করিয়ে নেয় তোমাকে দিয়ে, সেটা সুবিধা হয়। এটা কিন্তু কখনোই হবে না, কেউ তোমাকে দিয়ে করিয়ে নেবে না। করিয়ে নেওয়া কনসেপ্টটা ইজ ভেরি মাচ ভেগ, মানে এটা কখনোই সম্ভব নয় কি তুমি, তোমার ভেতরে কোনো এনার্জি নেই, তুমি চেঞ্জ করতে চাও না, তুমি অ্যাকচুয়ালি স্টেপস নিতে চাও না, এবং সেখানে কেউ এসে তোমাকে তোমার ভেতর থেকে জিনিসগুলো পরিবর্তন করিয়ে দেবে এবং অল অফ এ সাডেন তুমি একদিন সকাল থেকে একদম দারুণ পড়াশুনো করতে শুরু করবে। এটা কখনোই হবে না। তো ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দিস প্রবলেম, তোমাকে সেই চেঞ্জ করবার একটা স্টেপ নিতে হবে। কি তুমি কিভাবে সেই চেঞ্জটাকে অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করছো। তুমি যদি সেই চেঞ্জ অ্যাপ্রোচ না করতে পারো, অ্যাকচুয়ালি কোনো মাস্টার বা কোনো গাইড কারোর পক্ষেই সম্ভব নয় কি তোমার ভেতরে সেই চেঞ্জটাকে ইম্পোজ করে দেবে। তুমি সকালবেলা উঠে পড়াশুনো করো না, করতে পারছো না কোনো কারণে, মেন্টাল ব্লকেজ আছে ইত্যাদি ইত্যাদি, উঠতে দেরি হয়েছে, সেই সারাদিনটা নষ্ট করে ফেলেছো। সো দিজ অল ব্লকেজেস ইজ ইন ইয়োর মাইন্ড, তোমার মনের ভেতর সেগুলো রয়েছে। এবং যেহেতু তোমার মনের ভেতর রয়েছে, কেউ ঢুকে গিয়ে যদি সেইটাকে নাড়িয়েও দেয় দু চারবার, তাহলেও তোমার ভেতর থেকে সেই শূন্য যে ব্যাপারটা, সেটা কিন্তু যাবে না আনটিল তুমি উদ্যোগ নিয়ে জিনিসটাকে পরিবর্তন করার চেষ্টা করো।
এখানে তোমার উদ্যোগ সবচেয়ে বেশি জরুরি, বিকজ সিভিল সার্ভিস বা এই জাতীয় যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা এখন আমরা হচ্ছে দিতে যাই, চাকরির পরীক্ষা যেগুলো, সেগুলোতে যদি সফল হতে হয় তাহলে একটা বিরাট পরিমাণ নম্বরের একটা কোশ্চেন থেকে যায়, এবং সেই নম্বরের পাশাপাশি সেই নম্বরটা তুলতে গেলে টানা বছর খানেকের যে ধৈর্য এবং পরিশ্রম, সেটা তোমাকে অ্যাকচুয়ালি নিজেকেই করতে হবে, কেউ করিয়ে দেবে না। ইভেন আমি তোমাকে এটা অ্যাসিওর করছি, তোমার পেরেন্টস, হাজব্যান্ড, ওয়াইফ যেই থাকুক না কেন, তাদের পক্ষেও সম্ভব নয় কি কনস্ট্যান্টলি তোমার পেছনে লেগে 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 জিনিসটা তোমাকে দিয়ে করিয়ে দেবে। তুমি যদি বদল না করতে চাও, ইট উইল নেভার হ্যাপেন। আর তুমি যদি বদল করতে চাও, ইট উইল অলওয়েজ হ্যাপেন। সেখানে এরকম একটা বাইরের লোকের বা বাইরের একটা পথপ্রদর্শকের যেটুকু দায়িত্ব, সেটুকু এটাই কি কীভাবে পড়লে ভালো হয়, দ্যাটস ইট, ওই একদিনই। কিন্তু একদিনের ভরসায় তুমি বাড়িতে গিয়ে দুদিন পড়লে, আবার থার্ড দিনের দিন তুমি একজনের কাছে এনার্জি নিতে যাবে, দিস উইল নেভার হ্যাপেন, এটা কখনোই হবে না। এভাবে সিভিল সার্ভিস বা কোনো পরীক্ষা অ্যাকচুয়ালি পাস করা যায় না, আর কোনো ইনস্টিটিউটও তোমার ভেতরে এইভাবে ঢুকে পড়তে পারবে না, কখনোই সম্ভব না। সো বি প্র্যাকটিক্যাল অন দিস। এবং পরিশ্রম করলে পারা যায় না, এটা একদমই ভুল ধারণা। আমাদের কাছে শয়ে শয়ে উদাহরণ এরকম আছে, দেখবে পরীক্ষায় পাস টাস করেছে সমস্ত ছেলেমেয়েরা নিজেদের আপডেট দিচ্ছে, বা সো কল্ড আমরা যেটাকে সাকসেস স্টোরি বলি। তো এরকমই কিন্তু দেখা যায় কি আলটিমেটলি দিনের শেষে কাজটা তোমাকেই করতে হয়। সো মেক শিওর কি এই বিষয়টা কি সবসময় এটা প্রচণ্ড ফ্লাকচুয়েটিং ম্যাটার, এবং কখনো মানে কারোর কাছে তুমি যখন চাইতে গেলে একটা ইয়ে হচ্ছে না, সেখানে কিন্তু কোথাও না কোথাও তোমার একটা পার্সোনাল দুর্বলতাকেও তুমি এক্সপোজ করে দিলে লোকের কাছে, দিস ইজ ভেরি ব্যাড, যে কখনোই এটাকে সেই সেন্সে নেওয়া যাবে না। তো বি পজিটিভ অন দিস, বিকজ এই ধরনের ফেজ প্রত্যেকের জীবনে কম বেশি রয়েছে। তাহলে ইন দ্যাট কেস তোমাদের জীবনেও কম বেশি রয়েছে, দিস উইল হ্যাপেন। সো ফেস দিস, ডোন্ট এসকেপ, পালিয়ে বেরিয়ে কোনো লাভ নেই। তুমি পারছো না আজকে, কোনো কারণে হতেই পারে, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমাকে করতে হবে। অ্যান্ড হাউ ইউ উইল ডু, ইউ উইল ডিফাইন। সেখানে ম্যাক্সিমাম এটা হতে পারে কি বেস্ট প্র্যাকটিস কোনটা, কোনটা করলে ভালো, কোনটা করলে খারাপ, এই যে বিষয়টা, এই বিষয়টা বোধ হয় একটু ক্লিয়ার করে নেওয়ার জন্য একজনের কাছে যাওয়া যেতে পারে। কিন্তু কখনো এটা ভেবো না কি সেই লোকটা তোমার ভেতর ঢুকে গিয়ে সব কিছু পরিবর্তন করে দেবে। দিস উইল নেভার হ্যাপেন, এটা কখনোই সম্ভব না। এভরিথিং ইউ হ্যাভ টু ডু বাই ইয়োর সেলফ, তোমার থেকে নিজেকে করতে হবে, বিকজ নেসেসিটি তোমার। তুমি যখন চাকরি পেয়ে যাবে, মাইনে পাওয়া শুরু করবে, অ্যাকচুয়ালি তুমি কিন্তু মাইনের ভাগটা সেই লোকটাকে দেবে না। তো দিস ইজ কোয়াইট ন্যাচারাল। তুমি মানে কোনো একটা লোকের যদি নিহিত মানে কোনো একটা ইন্টারেস্ট না থাকে, হোয়াই দ্যাট পারসন উইল গো বাই ইয়োর আইডিওলজি, তোমার আইডিওলজি মেনে তাকে কেন চলতে হবে, তাই না? সে তার আইডিওলজি তোমার উপর চাপিয়ে দেবে, তুমি সেটাকে হয়তো মানতে পারলে না, অ্যান্ড ইউ এসকেপড। সো দিস উইল নেভার ইল্ড এনি কাইন্ড অফ সলিউশন। সো নিজের ওপর ভরসা করো, নিজের ওপর ভরসা করো, নিজে পড়াশুনো করো। অবশ্যই বেস্ট প্র্যাকটিস কোনটা সেটা তোমরা নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারো, ওই পর্যন্তই, তার বেশি কিন্তু হলে মুশকিল আছে, বিকজ ডিপেন্ডেন্সি ইজ নেভার ফ্রুটফুল, নো ডিপেন্ডেন্সি ইজ ফ্রুটফুল। এটা হতে পারে তোমার একটা পার্টিকুলার সাবজেক্টে সমস্যা আছে, সেটা শিখতে গেলে সমস্যা হচ্ছে, ইন দ্যাট কেস তুমি একজন হয়তো প্রফেশনাল কারোর সাথে দেখা করলে, দ্যাট ইজ ফাইন। বাট আদারওয়াইজ I don't think it is a best practice always to depend upon somebody and try to yield a solution of your personal problems or personal ethical or ideological problems. Ideological problem এ কেউ সাহায্য করবে না। So quite sure on that, মানে be sure on that. এটা তুমি সেদিন বুঝতে পারবে যেদিনকে অ্যাকচুয়ালি তুমি পাস করে কোনো সার্ভিসে ঢুকে যাবে, বা একটা সার্টেন এক্সপিরিয়েন্সের পর হয়তো বুঝতে পারবে। এখনই হয়তো ততটা যেভাবে চাইছো সেভাবে হয়তো সামনে আসবে না। বাট যাই হোক, আমরা আমাদের এই যে আলোচনাটা আমরা আজকে শুরু করেছি, দ্যাট ইজ রিগার্ডিং অন রিলেশন বিটুইন আর্টিকেল 31A, 31B, 31C, অল দিস, অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপাল আর্টিকেল 39, এদের সাথে কি রিলেশন, ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপালস, এদের কি বৃত্তান্ত, কি রিলেশন কি আছে সেটা নিয়ে। দেখো, ফান্ডামেন্টাল রাইট যে চ্যাপ্টার, এটা আমরা সবাই কম বেশি পড়েছি, সবাই পড়ছি কম বেশি, এখনও পড়ি। কি করি না, সেই চ্যাপ্টারটা খুলে তার কিছু আর্টিকেল ভালো করে মুখস্থ করি, তার প্রভিশনগুলো মুখস্থ করি, দিয়ে ছেড়ে দিই, বন্ধ করে রেখে দিই। কিন্তু অ্যাকচুয়ালি এই টোটাল জিনিসটা, মানে স্টার্টিং ফ্রম প্রিএম্বেল, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস আর ডাইরেক্টিভ প্রিন্সিপালস, এই চারটে জিনিস মারাত্মকভাবে রিলেটেড। আর যদি সেই রিলেশনটা তুমি কোথাও একটা বুঝে যাও,
দিস উইল হেল্প ভেরি মাচ। এটা অত্যন্ত তোমাকে সাহায্য করবে কি তুমি সাবজেক্ট ম্যাটারটা বুঝতে পারবে। সো ইন দ্যাট কেস টু এনশিওর দিস, আমাদের যে পড়ার বোঝার যে অ্যাপ্রোচটা হবে দ্যাট ইজ লাইক লিঙ্কিং দোজ থিংস, কীভাবে হচ্ছে মানে কীভাবে জিনিসটা ইমপ্লিমেন্ট করা হয়েছে অ্যান্ড হাউ দে রিলেট। এটা যদি একটু ক্লিয়ার হয়ে যায় তাহলে বোধহয় এইগুলো মনে রাখা অত্যন্ত সহজ। সো লেট স্টার্ট উইথ, ধরো ফান্ডামেন্টাল, সব থেকে আগে প্রিএমবেলে এসো। প্রিএমবেলে অনেক বড় বড় ভালো ভালো কথা লেখা আছে। দেখবে প্রিএমবেলে শুরু হয় কি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমনলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সভারিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, জাস্টিস, ফ্র্যাটার্নিটি, লিবার্টি, ইকুয়ালিটি, সোশ্যালিজম, অনেক এরকম বড় বড় কথা আছে, ভালো ভালো যেগুলো আছে এক্সপ্রেশনস। তো এই কথাগুলো শুধুমাত্র একটা করে ইন্ট্রোডাকশান। আমরা প্রিএমবেল চ্যাপ্টারে পড়েছিলাম যে প্রিএমবেল ইজ অনলি অ্যান ইন্ট্রোডাকশান অফ দি কনস্টিটিউশন। আমাদের সংবিধানে কী ধরনের তোমার দর্শনের ভিত্তিতে সংবিধানটা রচনা হয়েছিল, সেই দর্শনটার একটা রিফ্লেকশান হচ্ছে আমাদের প্রিএমবেল। তাহলে প্রিএমবেলে যে শব্দগুলো রয়েছে অ্যাকচুয়ালি সংবিধানে কোথাও না কোথাও সেগুলো ইমপ্লিমেন্টেড হয়েছে, সেই জন্যই ইন্ট্রোডাকশানে সেগুলো রয়েছে। কোনো এরকম শব্দ নাই যেটা প্রিএমবেলে ইন্ট্রোডাকশানে রয়েছে কিন্তু সেটা সংবিধানে কোথাও ইমপ্লিমেন্ট করা নেই। এটা সবসময় হতে হবে, বিকজ ইন্ট্রোডাকশান সেটাই হয় যে ইন্ট্রোডাকশানটা গোটা জিনিসটার একটা চালচিত্র তুলে ধরতে পারে। সো ইন দ্যাট সেন্স প্রিএমবেলে যদি কোথাও অ্যাসিওর করে থাকে কি ডিগনিটি অফ দি ইন্ডিভিজুয়াল, এরকম একটা সেন্টেন্স যদি থেকে থাকে, তাহলে তোমরা খেয়াল করে দেখো আর্টিকেল 21 রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, অ্যান্ড আর্টিকেল 19, আর্টিকেল 14, এই যে জায়গাগুলো রয়েছে এখানে দেখো ওই ডিগনিটি অফ দি ইন্ডিভিজুয়াল কোথাও না কোথাও করে দেওয়া আছে। আর্টিকেল 14 পড়ে দেখো, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, জাস্ট এ রিজেম্বলেন্স অফ ডিগনিটি অফ দি ইন্ডিভিজুয়াল। এগুলো মানে ইকুয়ালিটি বিফোর ল থাকলেই ডিগনিটি অফ দি ইন্ডিভিজুয়াল রক্ষা করা সম্ভব। আবার খেয়াল করে দেখো আর্টিকেল 19-এর কিছু ফ্রিডম, এই ফ্রিডমগুলো যদি বজায় থাকে তবেই ডিগনিটি অফ দি ইন্ডিভিজুয়াল বজায় রাখা সম্ভব। আবার খেয়াল করো আর্টিকেল 21 রাইট টু লাইফ, এই রাইট টু লাইফের যদি তার অধিকার যেটা আছে সেটা যদি বজায় থাকে, মানবাধিকার, দেন ইউ ক্যান সে কি ডিগনিটি অফ দি ইন্ডিভিজুয়াল বজায় রয়েছে। সো দিজ আর অল রিলেটেড, কোনোটা ছেড়ে কোনোটা হয় না। সো ইন দ্যাট সেন্স একটা জায়গায় কোনো কিছু যদি ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে তাহলে সেটার পেছনে একটা গভীর মানে রয়েছে, কেন সেটা সেখানে সেভাবে দেওয়া হয়েছে এবং কীভাবে দেওয়া হয়েছে সেটাও একটা বোঝার বিষয়। তো এটা জাস্ট একটা এক্সাম্পল আমি টানলাম। আজকে আমাদের আলোচনার ক্ষেত্র যেটা সেটা অ্যাকচুয়ালি ছিল আর্টিকেল 31A থেকে C পর্যন্ত, এবং 39-এর সাথে তার কি রিলেশন আছে এটা নিয়ে। তো ফেরত আসো এবার আলোচনাতে, যে প্রথমে আসো আর্টিকেল 30 যেটা আছে 31, তার বক্তব্য কী ছিল। 31-এর বক্তব্য ছিল কি তোমার রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার। কিন্তু জন্ম থেকেই মানে এই আর্টিকেলটা যবে থেকে এসছে এবং তার ইমপ্লিমেন্টেশন চলছে তবে থেকেই এই আর্টিকেলের ধ্যান ধারণাগুলো খুব কন্টেনশাস অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল ছিল। তার জন্য বাধ্য হয়ে অ্যামেন্ডমেন্ট করে সেটা সংবিধান থেকে অ্যাকচুয়ালি সংবিধানের পার্ট 3 থেকে অ্যাকচুয়ালি সরিয়ে নিয়ে গিয়ে তোমার আর্টিকেল 300A-তে সরিয়ে দেওয়া হয়। তো তারপরেও এটা খুবই নেসেসারি যে ধরো আর্টিকেল 29-30-তে এরকম কিছু প্রভিশনস রয়েছে যেখানে বলে দেওয়া আছে কি যদি কোনো মাইনরিটি ইনস্টিটিউশন সরকারকে অধিগ্রহণ করতেই হয় তাহলে তার ইকুইভ্যালেন্ট কম্পেনসেশন দিতে হবে, এরকম কিছু রয়েছে মাইনরিটি ইনস্টিটিউশনের বেলায়। বা অন্যান্য খাতেও ইকুয়ালিটি বিফোর লতেও তাই, ইকুয়ালিটি বিফোর লর মধ্যে নিশ্চয়ই এটাও ঢুকে যাবে অ্যাম্বিটের মধ্যে। তাহলে ইন দ্যাট কেস সম্পত্তির অধিকার ফান্ডামেন্টাল রাইট থেকে যেই সরিয়ে দেওয়া হলো তার একটা বড় কারণ ছিল এটাই কি ফার্মিং বা ফার্মার যেটা আছে তাদেরকে বাঁচানো। বিকজ তোমরা সবাই কম বেশি পড়েছো ল্যান্ড রিফর্মের সময় ইকোনমিক্সে বা ভূগোলে, তোমরা যখন ল্যান্ড রিফর্ম পড়তে গিয়েছিলে তখন তোমাদের সবার কাছেই কম বেশি এটা পরিষ্কার ছিল কি ল্যান্ড রিফর্ম করা হয়েছিল এই কারণেই কি যাতে ফার্মারদের যে ইন্টারেস্ট আছে সেইটা যাতে বজায় থাকে, যার জমি নেই সে জমি পায়, ভাগ চাষি যারা তারা যেন একটা সিকিউরিটি অফ টেনিওর পায়, বা যারা বন্ডেড লেবার তারাও যেন একটা সিকিউরিটি অফ টেনিওর পায়, এবং বিভিন্ন ধরনের সিলিং ল
মানে একটা লোকের ম্যাক্সিমাম কত জমি থাকতে পারে সেইটার উপরে একটা নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে যে না ভাই তোমার এর বেশি জমি থাকা যাবে না, তোমাকে এই লিমিটের মধ্যেই রাখতে হবে, যদি হয় তাহলে আমরা সরকার থেকে সেটা অধিগ্রহণ করে ডিস্ট্রিবিউট করে দেবো। তো এরকম বিভিন্ন জিনিস নিয়ে আসা হয়েছিল, তার একটাই উদ্দেশ্য কি যার জমি নেই তাকে জমি দেওয়া, এবং তার ফলে কি হবে কি যারা সে জমির ওপর নির্ভরশীল তারা সেই চাষটা করবে এবং চাষ করবার পরে তারা হচ্ছে সেখান থেকে যে ইল্ড মানে ফসল যেটা পাবে সেটা থেকে তাদের একটা সিকিউরিটি জন্মাবে, এই দিয়ে এগ্রিকালচার রিফর্ম হবে। এটা ছিল উদ্দেশ্য, মানে তোমার ল্যান্ড রিফর্মের উদ্দেশ্য। তাহলে ল্যান্ড রিফর্ম করতে গিয়ে সবচেয়ে কন্টেনশাস জায়গা যেটা কন্ট্রোভার্সিয়াল জায়গা দাঁড়ালো সেটা হচ্ছে এই ল্যান্ডের ডিস্ট্রিবিউশন। জাস্ট বিকজ ভারতবর্ষে চিরকাল ল্যান্ড জিনিসটাকে অ্যাজ এ প্রপার্টি দেখা হতো, মানে অ্যাজ এ সাইন অফ রেসপেক্ট দেখা হতো। তাহলে সেটা যেহেতু দেখা হতো, অল অফ এ সাডেন সবার থেকে ল্যান্ড নিয়ে অন্যকে দিয়ে দেওয়া যায় না, দিয়ে দিতে গেলে সমস্যা হতে পারে, এবং সেই সমস্যার দরুনই বলা যেতে পারে কিছুটা ল্যান্ড রিফর্ম সাকসেসফুল হয়নি। বাট স্টিল এটা করতে গিয়ে গভর্নমেন্ট অনেকগুলো স্টেপ নিয়েছিল। তার মধ্যে একটা বিরাট বড় স্টেপ হচ্ছে এটাই কি ফান্ডামেন্টাল রাইট থেকে এই রাইট টু প্রপার্টিটাকে তুলে নিয়ে গিয়ে হচ্ছে তোমার আর্টিকেল 300A বসিয়ে দেওয়া। কিন্তু তারপরেও গভর্নমেন্টের জন্য এটা খুবই জরুরি ছিল কি চাষের উন্নয়নের জন্য, কৃষকের উন্নয়নের জন্য, এবং সোশ্যালিজমের যে থিওরিগুলো রয়েছে, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস অ্যান্ড ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ মিনস অফ প্রোডাকশন। মিনস অফ প্রোডাকশন মানে প্রোডাকশন করে যেগুলো তৈরি হয় সেটাকে বলে মিনস অফ প্রোডাকশন। তাহলে এই জিনিসগুলো যখন সবাইকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে ইকুয়ালি, যদি করতে হয় তাহলে গভর্নমেন্টের কাছে কিছুটা পাওয়ার থাকা দরকার যে তারা প্রয়োজন যখন হবে তখন সেই জমিটা তারা নিয়ে নিতে পারে। এবং সেখানে যদি বারবার লোকের ফান্ডামেন্টাল রাইট বা বিভিন্ন আইন চলে আসে তাহলে কিন্তু সেটা খুবই মুশকিল, গভর্নমেন্টের পক্ষেও মুশকিল, পাবলিকের পক্ষেও মুশকিল। সো সেটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে গভর্নমেন্ট এই 3খানা প্রভিশন, অর্থাৎ নট স্পেশালি 3, বেসিক্যালি আর্টিকেল 31A যেটা আছে, আর্টিকেল 31A এই উদ্দেশ্যে নিয়ে আসা হলো। তো আর্টিকেল 31A যেটার বক্তব্য আছে সেটা আমরা ফার্স্টে একটু চোখে দেখে নেব। দেখো আর্টিকেল 31 যেটা সাবজেক্ট ম্যাটার বলা হয়েছে এখানে, দ্যাট ইজ সেভিং অফ লজ। এখানে সেভিং মানে একসেপ্টিং, মানে কিছু কিছু লকে বাঁচানো হচ্ছে। সেভিং অফ লজ প্রোভাইডিং ফর অ্যাকুইজিশন অফ এস্টেটস। এস্টেট মানে একটা বড় জমি, জমি হচ্ছে এস্টেট। এখানে জমি বলতে শুধু মাটি এরকম নয়, যদি এরকম হয় কি কোনো কোম্পানির ম্যানেজমেন্ট সরকার নিজের দায়িত্বে নিয়ে নেবে সেটাও পড়বে এর মধ্যে, এই আর্টিকেল 31 মধ্যে, বা কোনো ভেস্টেড কোনো ল্যান্ডকে ভেস্ট করা বা কোনো ডেভেলপমেন্টের জন্য কোনো জমিকে অধিগ্রহণ করা, সবগুলোই এর মধ্যে ঢুকে যাচ্ছে। তো 31A সেভিং অফ লজ প্রোভাইডিং ফর অ্যাকুইজিশন অফ এস্টেটস। 31 সাব ক্লজ A, the acquisition by the state of any estate or of any rights therein, or the extinguishment or modification of any such rights, or taking over the management of any property, or the amalgamation of two or more corporations, or the extinguishment or modification of any right of managing agents, extinguishment or modification of any rights accruing by virtue of any agreement, shall be deemed to be void on the ground that it is inconsistent with or takes away or abridged any of the rights conferred by Article 14 or Article 19. তার মানে 31A যে প্রভিশন, সেই প্রভিশনের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে জমি নিয়ে এবং সেই জমি রিলেটেড কোনো এগ্রিমেন্ট, কোনো ম্যানেজমেন্ট, কোনো সংস্থা, সেইগুলোর অধিকার নিয়ে। সরকার যদি এই উন্নয়নের জন্য, অর্থাৎ কৃষি, কৃষক বা যে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য যদি এই ধরনের জমি বা ম্যানেজমেন্ট বা এগ্রিমেন্ট সেইটা নিজের দায়িত্বে নিয়ে নেয় এবং সেই দায়িত্ব নিতে গিয়ে কোনো আইন যদি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় বা কোনো আইনের বিপক্ষে যেতে হয়, তাহলে যে আইনের বিপক্ষে যেতে হচ্ছে সেই আইনটা ভ্যালিড হবে না। অর্থাৎ সরকারের এই যে জমি অধিগ্রহণ করবার যে স্টেপটা, সেই স্টেপটাকে কখনোই বন্ধ করে দেওয়া যাবে না, সরকার আরামসে অধিগ্রহণ করতে পারবে।
এবং এই অধিগ্রহণ করতে গিয়ে যেটা স্পেসিফিক্যালি মেনশন করে দেওয়া হলো কি এই অধিগ্রহণ করতে গিয়ে স্পেশালি আর্টিকেল 14 আর 19 এই দুটো আর্টিকেলের প্রভিশনও যদি কখনো ভায়োলেটেড হয় সরকার কিন্তু সেখানে বাধ্য নয় কি সে তার এই আইনটাকে ফিরিয়ে নেবে বা এই অধিগ্রহণটা করবে না। তাহলে আর্টিকেল 31A তার প্রাইমারি যে উদ্দেশ্য সেটা হচ্ছে আগ্রারিয়ান রিফর্মের বেলায় কোনো যদি এস্টেট বা জমি অধিগ্রহণ করতে হয়, দ্যাট ইজ পার্টিকুলারলি রিলেটেড উইথ ল্যান্ড, এনি এগ্রিমেন্ট রিলেটেড উইথ দ্যাট ল্যান্ড, এনি ম্যানেজমেন্ট উইথ রিলেটেড টু দ্যাট ল্যান্ড অর এ কর্পোরেশন অর এ সোসাইটি, সেটা অধিগ্রহণ করতে গিয়ে অন্যান্য কোনো আইনের সাথে যদি সেটা বাধাপ্রাপ্ত হয়, বিশেষত আর্টিকেল 14 বা 19, তাহলে কী হবে, সরকার তা সত্ত্বেও আইন বাধা দিলেও সরকার সেটা অধিগ্রহণ করতে পারবে এবং সরকারের সেই অধিগ্রহণ করাটাকে কোনো কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। এটা হচ্ছে আর্টিকেল 31A এর বক্তব্য। এবারে আসো 31B যেটা রেখেছে, সেই 31B এর যেটা বক্তব্য আছে সেটা দেখো। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, 31A-তে যে তোমার বলা হয়েছে এস্টেট কথাটা, এই এস্টেটের যে ডেফিনিশন অফ এস্টেট অ্যান্ড হুইচ থিংস আর ফলিং ইন দ্য ডেফিনিশন অফ এন এস্টেট, এটা তোমরা পাবে আর্টিকেল 31 সাবক্লজ 2, অর্থাৎ আর্টিকেল 31A সাবক্লজ 2, এইখানে হোয়াট ইজ এস্টেট এটা ডিফাইন করে দেওয়া আছে। তো এবারে আসো আর্টিকেল 31-এর বি। 31-এর বি এর প্রাইমারি উদ্দেশ্য হলো যে কোনো এরকম অ্যাক্ট যেটা 9th শিডিউলে আছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আর্টিকেল 39 সহ অন্যান্য কোনো ডাইরেক্টিভ প্রিন্সিপাল যেগুলো রয়েছে সেইটা ইমপ্লিমেন্ট করার জন্য যদি নিয়ে আসা হয়, সেই আইনকে বেআইনি ঘোষণা করা যাবে না। তার স্টেটমেন্টটা এরকম বলছে, দেখো, ভ্যালিডেশন অফ সার্টেন অ্যাক্ট অ্যান্ড রেগুলেশনস উইদাউট প্রেজুডিস টু দ্য generality of the provisions contained in Article 31A, none of the acts and regulations specified in the 9th schedule nor any of the provision thereof shall be deemed to be void or ever to have become void on the ground that such act or regulation or provision is inconsistent with or takes away the rights conferred by any provision of this part, and notwithstanding any judgment, decree or order of any court or tribunal to the contrary, each of the said acts and regulations shall, subject to the power of any competent legislature to repeal or amend it, continue in force. তাহলে বক্তব্য হচ্ছে যে যদি এরকম হয় কি 9th শিডিউলে এরকম কোনো আইন আছে যে আইনটা অ্যাকচুয়ালি সরকারের এই যে জমি অধিগ্রহণ পলিসি যেটা রয়েছে, যেটা 31A-তে বলে দেওয়া রয়েছে, এবং তৎসহ এরকম যে কোনো অ্যাক্ট যেটা আর কি তোমার এই 31A এইটাকে ফলো করে বানানো হয়েছে, অর্থাৎ কি জমি অধিগ্রহণের উদ্দেশ্যে বানানো হয়েছে, এই ধরনের কোনো আইনকে ফান্ডামেন্টাল রাইটের বিরুদ্ধে যাচ্ছে বলে বেআইনি ঘোষণা করা যাবে না। এখানে একটা ফ্রেজ বললাম, তোমরা হয়তো লক্ষ্য করেছো যে এই ধরনের কোনো আইন এই পার্টের অন্তর্গত কোনো প্রভিশনের বিরুদ্ধে যাচ্ছে বলে তাকে বেআইনি ঘোষণা করা যাবে না। এই পার্ট মানে পার্ট 3। তাহলে আমাদের সামনে তাহলে সিদ্ধান্তটা কী হলো যে আর্টিকেল 31B স্পেশালি তার ক্ষমতা হচ্ছে 31A ইমপ্লিমেন্ট করতে গিয়ে যে আইন আনা হবে, অথবা 9th শিডিউলে যদি এরকম কোনো আইন থাকে যেগুলো 31A অথবা গভর্নমেন্টের এই ধরনের আগ্রারিয়ান রিফর্মের সাথে রিলেটেড, সেই রকম কোনো আইন ফান্ডামেন্টাল রাইটের বিরুদ্ধে যাচ্ছে বলে তাকে বেআইনি ঘোষণা করা যাবে না। এটা হলো আর্টিকেল 31-এর বি ফর বম্বে। এই ধরনের এক্সাম্পল দেখতে পাবে কি 9th শিডিউলে একটা অ্যাক্ট দেখতে পাবে, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, এটা দেখবে 9th শিডিউলে ঢুকিয়ে দেওয়া আছে। তো কেন ঢুকিয়ে দেওয়া আছে? কেননা রিফর্মটায় দেখা যাচ্ছিল একটা বেশ বড় রকমের ক্লাসের ইন্টারেস্ট ক্লাসের ইন্টারেস্ট ক্ষুণ্ণ হচ্ছিল, তাহলে আইনটাকে চ্যালেঞ্জ করা হতে পারতো, তো এরকম কন্ডিশন আসতেই পারতো। তো সেইগুলোকে সেভ করবার জন্য, সেইগুলোকে অ্যাভয়েড করে দেওয়ার জন্য বিষয়টা নিয়ে আসা হয়। কিন্তু এখানে আরও একটা ব্যাপার আছে, যদিও সরকার এই আর্টিকেল 31B এর মাধ্যমে এরকম একটা ঘোষণা করলো কি 9th শিডিউলে কোনো আইন এরকম যদি থাকে সেইটাকে
ভয়েড বলে ঘোষণা করা যাবে না। তাহলে এরকম তো হতেই পারে, এরকম কোনো আইন বানিয়ে ফেললো যেটা অ্যাকচুয়ালি সত্যিকারই মারাত্মক আইন, মানে ক্ষতিকর আইন হতেই পারে। সুপ্রিম কোর্ট সেখানে একটা জাজমেন্ট দিয়ে দিল যে না, সমস্ত আইন যেগুলো 9th শিডিউলে চলে যাচ্ছে সেইগুলোকে বেআইনি ঘোষণা, সেইগুলোর কোর্টের রিভিউ পাওয়ার থাকবে না, এটা বলা যাবে না। যদি 9th শিডিউলে এরকম কোনো আইন ঢোকানো হয় যেটা অ্যাকচুয়ালি সংবিধানের বেসিক স্ট্রাকচারে হার্ট করে, তাহলে সেই আইন অবশ্যই সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জুরিসডিকশনাল পাওয়ারের মধ্যে পড়ে যাবে, অ্যান্ড ইন দ্যাট কেস দ্যাট ল শ্যাল বি কল্ড এ ভয়েড ল। তো এই বিষয়টাও আমাদের সুপ্রিম কোর্ট এই বিষয়টা এনশিওর করে দিয়েছিলেন। এবারে আসো আর্টিকেল 31C, উইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই 31C এর যে বক্তব্য সেটা হচ্ছে যে সেভিং অফ লস গিভিং এফেক্ট টু সার্টেন ডাইরেক্টিভ প্রিন্সিপালস। এখানে বক্তব্য কি, যে নো ল গিভিং এফেক্ট টু পলিসি অফ দি স্টেট টুয়ার্ডস সিকিউরিং দ্য প্রিন্সিপালস অফ পার্ট 4 shall be deemed to be void on the ground that it is inconsistent with or takes away, abridges any of the rights conferred by Article 14 or 19 and such other policies. দেখো 31C এর সাথে একটা কন্ট্রোভার্সিয়াল জায়গা আছে। ইনিশিয়ালি 31C যখন রাখা হয়েছিল, আর্টিকেল 31C, সেখানে বক্তব্যটা ছিল এরকমই, কোনো আইন যেটা সরকার কোনো না কোনো ডাইরেক্টিভ প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করবার জন্য নিয়ে আসছে, সেইটা আর্টিকেল 14 বা 19-এর ফান্ডামেন্টাল রাইট বা অন্যান্য ফান্ডামেন্টাল রাইটের বিরুদ্ধে যাচ্ছে বলে বেআইনি ঘোষণা করা যাবে না। অর্থাৎ কোনো একটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করতে গিয়ে কোনো যদি আইন তৈরি করতে হয়, যদি সেই আইনটা আর্টিকেল 14 বা 18, এই 14 বা 19-এর বিরুদ্ধে যায়, তাকে বেআইনি ঘোষণা করা যাবে না। কিন্তু দেখো আর্টিকেল 13-তে আমরা পড়েছিলাম যে যে কোনো আইন যেটা পার্ট 3 এর প্রভিশনগুলোর বিরুদ্ধে যায় সেই আইনকেই বেআইনি বলে ঘোষণা করা যাবে। এটা আমরা পড়েছিলাম আর্টিকেল 13-তে। কিন্তু আবার দেখো আর্টিকেল 31C-তে এটার পুরো উল্টো একটা কথা বলা হলো, যে কোনো আইন যেটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করার জন্য তৈরি করা হচ্ছে সেটা ফান্ডামেন্টাল রাইটের বিরুদ্ধে যাচ্ছে বলে বেআইনি ঘোষণা করা যাবে না। এইখানে একটা প্রবলেম এলো কি, তাহলে যে কোনো ডাইরেক্টিভ প্রিন্সিপাল যদি এইভাবে ইমপ্লিমেন্ট করতে গিয়ে সরকার পরের পর আইন নিয়ে আসতে থাকে তাহলে তো মুশকিল হতে পারে। তাহলে ফান্ডামেন্টাল রাইট যেটা রয়েছে তাহলে সেটার আর আধার কি রইল? ফান্ডামেন্টাল রাইট তো একটা সার্টেন মানবাধিকার, সেই মানবাধিকার যদি সবসময় লঙ্ঘন করবার মতো একটা প্রভিশন তৈরি হয়ে যায় তাহলে তো বিপদ। তখন সুপ্রিম কোর্ট একটা ফেমাস কেসের জাজমেন্ট আছে, দ্যাট ইজ কেশবানন্দ ভারতী কেস। সেই ফেমাস যে কেসটা হলো, সেই কেসে সুপ্রিম কোর্ট এনশিওর করে দিল যে না, এই যে বলা হলো 31C-তে যে কোনো ডাইরেক্টিভ প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেল 14 বা 19-এর বিরুদ্ধে যায়, সেই ডাইরেক্টিভ প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করতে গিয়ে যে আইনটা আনা হয়েছে সে আইনকে বেআইনি ঘোষণা করা যাবে না। এটা সুপ্রিম কোর্ট কাট ডাউন করে দিল, বলল যে না, এতটা পাওয়ার দেওয়া যাবে না। আমরা বরং এইভাবে জিনিসটা দাঁড় করাতে পারি যে আর্টিকেল 39-এর বি, আর্টিকেল 39-এর সি, কেবলমাত্র এই দুটো প্রভিশন, আবার বলছি আর্টিকেল 39-এর বি আর আর্টিকেল 39-এর সি, কেবলমাত্র এই দুটো প্রভিশন ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি আর্টিকেল 14 বা 19 এর বিরুদ্ধে যেতে হয় তাহলে সেই বিরুদ্ধে যাওয়াটা বেআইনি হবে না। অর্থাৎ আর্টিকেল 39-এর বি, 39-এর সি ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি কোনো আইন আনতে হয় এবং সেই আইন যদি ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 14 বা 19-এর বিরুদ্ধেও যায়, তাহলে সরকার যে আইনটা এনেছিল অন দ্য বেসিস অফ আর্টিকেল 39B অর 39C, সে আইনকে বেআইনি ঘোষণা করা যাবে না। এটা কেশবানন্দ ভারতী কেসে উঠে এলো, সুপ্রিম কোর্ট লিমিট করে দিল পাওয়ারটাকে। তাহলে দেখো 31 এর উদ্দেশ্য ছিল ফার্মার রিফর্ম, মানে ল্যান্ড রিফর্ম, ল্যান্ড অ্যাকুইজিশন, এস্টেট অ্যাকুইজিশন।
এস্টেট কাকে বলে এটা পাবে আর্টিকেল 31A সাব আর্টিকেল 2। আর এস্টেট অ্যাকুইজিশন করতে গিয়ে যে বাধাপ্রাপ্ত হবে সেই বাধাগুলোকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা দেওয়া হলো 31A সাব আর্টিকেল 1। 31B-তে যেটা বলে দেওয়া হলো সেটা হচ্ছে যে 31B এর বক্তব্য অনুযায়ী কি দাঁড়ালো না, 9th শিডিউলের কোনো অ্যাক্ট বা 31A ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি কোনো অ্যাক্ট এরকম আসে যেটা 14 বা 19-এর বিরুদ্ধে যেতে পারে, সে আইনকে বেআইনি ঘোষণা করা যাবে না। আর 31C এর যে বক্তব্য ছিল কি যে কোনো ডাইরেক্টিভ প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি 14 বা 19-এর বিরুদ্ধে যেতে হয় তাহলে সে আইনকে চ্যালেঞ্জ করা যাবে না। কিন্তু সুপ্রিম কোর্ট একটা কেস, এই যে বললাম কেশবানন্দ ভারতীকে, সেই কেসে পরিষ্কার করে দিল যে কোনো ডাইরেক্টিভ প্রিন্সিপালের বেলায় নয়, আর্টিকেল 39-এর বি আর 39-এর সি ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি 14 বা 19-এর বিরুদ্ধে যেতে হয় তাহলে সেটা ঠিক আছে, আদারওয়াইজ নর্মাল কোর্স যেটা অ্যাজ পার আর্টিকেল 13-এ বলে দেওয়া ছিল সেইটাই ফলো হবে। তাহলে এখানে লাস্ট একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স ডিফাইন করে দিয়ে আমি ক্লাসটা শেষ করব। দ্যাট ইজ হোয়াট ইজ মানে ফান্ডামেন্টাল রাইট আর ডাইরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে কে বড়, এটা নিয়ে সবসময় একটা ফাইট দেখা যায়। অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রাইট আর ডাইরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে কেউ বড় না। নর্মাল কোর্সে ফান্ডামেন্টাল রাইট বড় ধরা হয় নর্মাল কোর্সে, বিকজ এটা মানবাধিকার, হিউম্যান রাইটস, চার্টার অফ হিউম্যান রাইটস। নর্মাল কোর্সে অলওয়েজ ফান্ডামেন্টাল রাইটস প্রায়োরিটি পাবে। কিন্তু চরিত্রগত তফাৎ যেটা কি, ফান্ডামেন্টাল রাইট হচ্ছে আর্টিকেল 12-তে যে স্টেটের ডেফিনিশন দেওয়া আছে সেই স্টেটের ওপরে লিমিটেশন, মানে সে স্টেটকে বলে দিচ্ছে ভাই তুই এই জিনিসগুলো করতে পারবি না, বা এই জিনিসগুলো থেকে সিটিজেনকে তোকে বাঁচাতে হবে, এটা তোমার দায়িত্ব। সিটিজেনের এই অধিকারে কখনো হস্তক্ষেপ করা যাবে না। তাহলে পার্ট 3 এর প্রভিশনগুলো কি করে, ওই স্টেটের ওপরে লিমিটেশন দিয়ে দিচ্ছে যে তোমরা এগুলো করতে পারবে না, এগুলো সব ইন্ডিভিজুয়ালের রাইট। আর পার্ট 4 এর যে প্রভিশনগুলো রয়েছে তারা কি করছে, স্টেটের উপরে একটা স্বাধীনতা দিচ্ছে যে তোমরা এই জিনিসগুলো করতে পারবে, যে কোনো উন্নয়নের জন্য তোমরা এই জিনিসগুলো মেনটেন করলে ভালো হয়। তাহলে পার্ট 4 হচ্ছে রেসপন্সিবিলিটি অফ দি স্টেট, আর পার্ট 3 হচ্ছে লিমিটেশন অন দি স্টেট। আর এই পার্ট 3 পার্ট 4 দুটোরই প্রভিশনগুলো বেসিক্যালি ইন্ট্রোডিউস করে দেওয়া আছে প্রিএমবেলে। লিঙ্ক করে পড়ো, প্রিএমবেলে যা আছে সেটাই সংবিধানের ভেতরে আছে। তাহলে প্রিএমবেলে যদি সোশ্যালিজমের কথা বলা হয় তাহলে সেই সোশ্যালিজমের থিওরিটা কোথাও না কোথাও ইমপ্লিমেন্টেড হয়েছে। প্রিএমবেলে যদি ডিগনিটি অফ দি ইন্ডিভিজুয়ালের কথা বলা হয় সেটা পার্ট 3 পার্ট 4 দুটো জায়গাতেই হচ্ছে তোমার ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে। প্রিএমবেল ইন্ট্রোডাকশানে যা যা বলে দেওয়া হয়েছে সংবিধানের কোথাও না কোথাও সে সবগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তাহলে ইন দ্যাট সেন্স শুধু চরিত্রটা আলাদা, কি পার্ট 3 ইজ আ লিমিটেশন আপন দ্য স্টেট অ্যান্ড পার্ট 4 ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দি স্টেট। এবং দুটোর মধ্যে যদি কনফ্লিক্ট লাগে, ইন নর্মাল কোর্স পার্ট 3 জিতবে, কিন্তু এক্সেপশনাল কিছু কেস আছে, যেমন একটু আগে তোমাদেরকে বললাম কি আর্টিকেল 31C এর যে প্রভিশন, এই আর্টিকেল 31C এর যে প্রভিশনটা দেওয়া হয়েছে, 31C এর প্রভিশন অনুযায়ী ডাইরেক্টিভ প্রিন্সিপাল 31B আর 39B আর 31C, ভুল হচ্ছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল 39B 39C এই দুটো ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি কোনো ফান্ডামেন্টাল রাইট স্পেশালি আর্টিকেল 14 বা 19-এর সাথে যদি কখনো কনফ্লিক্ট লাগে তাহলে অলওয়েজ দেখা যাবে কি সেই ডাইরেক্টিভ প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করতে গিয়ে যে আইনটা আনা হয়েছিল সেই আইনটা জিতে যাবে। সো দিস ইজ দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ আর্টিকেল 31A, 31B অ্যান্ড 31C অ্যাজ পার আমরা যেটা তোমাদেরকে জানিয়েছিলাম ক্লাসের শুরু থেকে আমরা এটা নিয়ে ডিসকাস করব। So we'll come with another class on details of individual rights under right to life or personal liberty and article 19। এই দুটো এক্সপ্লেন করতেও ঘন্টাখানেক চলে যাবে, বেশ লম্বা কিন্তু খুব ইন্টারেস্টিং। তোমরা লিঙ্ক করে যদি ইন্টারেস্ট নিয়ে পড়ো জিনিসগুলো খুবই ভালো হয়। জাস্ট ব্লাইন্ডলি আর্টিকেল মুখস্থ করো না, আর্টিকেল মুখস্থ করে কখনো সংবিধান হবে না। সংবিধান জিনিসটা একটু বুঝে পড়লে ভালো হয়। অ্যান্ড অ্যাজ আই সেড ইন দ্য বিগিনিং, নেভার গো টু এনিওয়ান টু গ্যাদার মোটিভ অর হচ্ছে মোমেন্টাম অর মনের জোর। মনের জোর তোমাকেই জোগাড় করতে হবে। তুমি যদি না পারো ইউল নেভার গেট পাস্ট। কারোর পক্ষে ক্ষমতা নেই তোমার হাত ধরে নিয়ে গিয়ে বা কোলে নিয়ে গিয়ে তোমাকে পাস করিয়ে দেবে। পাস তোমাকেই করতে হবে। কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ এটুকু সাজেশনই নিতে পারো, বাট তার বেশি না, বিকজ ডিপেন্ডেন্ট হয়ে গেলে কিন্তু
কেউ পাস করাতে পারবে না। সো টুডে টুনাইট মানে আজ রাত্রে অথবা কাল রাত্রে কোনো একটা টাইমে উইল কাম উইথ দিস কাইন্ড অফ থিংস কি আর্টিকেল 19 অ্যান্ড আর্টিকেল 21 এর এক্সপ্লেনেশন। ইউ বি অনলাইন। ততক্ষণের জন্য আমরা ক্লাসটা আজকে এখানে শেষ করলাম।